তো আমার মনে হয় ওপরে বোধহয় আমি ওপরে বোধহয় ওর আরো দরকার। বিশ্বাস করো আমি এই আজকে আমার মানে চোখের জল তুমি দেখতে পাচ্ছ, আমি কালকে অব্দি আমি কাঁদিনি, কাঁদতে পারো আমি কাঁদি, আমি বাড়ি ঢুকিনি কালকে রাত্রির বেলা, কারণ আমি একা থাকলে কাটাকাটি করবো। আমি চাঁদির বাড়ি চলে গেছিলাম রাত্রিবেলা, গিয়ে ওখান থেকে আমি অনেক রাতে বাড়ি ফিরেছি, প্রায় 4টে-5টা, যে না একদম টায়ার্ডে ঘুমিয়ে পড়বো। সময়টা আমার কাজ থাকতো না, শি ওয়াজ দ্য ওয়ান যে সবসময় বলতেন আমাকে যে ধৈর্য ধরো এবং এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও শ্রুতি, তোমার মতো আর্টিস্ট কেন বসে আছে জানি না, কিন্তু তুমি যখন কাম ব্যাক করবে দেখবে একটা ধামাকানি কাম ব্যাক করবে। এটা আমাকে উনি সবসময়। যেদিন তরুণবাবু মারা যান তার পরের দিন শ্রাবণী কিন্তু শুটিং এ এসেছিলেন, এতটাই ডেডিকেটেড ছিলেন। আর আমি সেটা আমার স্মৃতিচারণা তো বারবার বললাম যে আমাদের আর কারোর অসহ্য পালন করা হয় না, মানে আমিও তো এই ফেজটার মধ্যে দিয়ে গেছি। সত্যি কথা বলবো, আর শ্রাবণীর সঙ্গে আমার যে বহুদিনের আলাপ তা নয়, আমি কিছুদিন আগেই এই 2024 সালে কনস্টেবল মঞ্জু বলে একটা সিরিয়ালে কিছুদিনের জন্য ঢুকেছিলাম, একটা খুব ইন্টারেস্টিং রোলে, এবং সেখানে শ্রাবণীর সঙ্গে আমার আলাপ ছিল, হলো আর কি। আমার আমার না ওই কাজটা করতে গিয়ে খুব আফসোস হলো যে কেন শ্রাবণীর সঙ্গে এত বছর আমি মিশিনি বা দেখা হয়নি। কারণ খুব ফিউ পিপল ইন ইন্ডাস্ট্রি যাকে আমি এক শব্দে বলতে পারি সংবেদনশীল। এই শব্দটা না সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় না, শ্রাবণী সেরকম একজন মানুষ ছিল, কিন্তু শি ওয়াজ নেভার জাজমেন্টাল। মানে আমাকে যে ওইটুকু সময় কত ভালোবাসা দিয়েছে, মানে ওই ভালোবাসার রেসপেক্টটা না আমাদের শেখা উচিত ইন্ডাস্ট্রির। যে আমাদের আমাদের যে এই পেটি কম্পিটিশন, একজন একটা বেশি কাজ পেলো বলে অন্যজন একটা ফেসবুকে লাইক পর্যন্ত দেয় না, লাইক দেয় না, আমি তো প্রশংসা তো অনেক দূরের কথা, লাইক পর্যন্ত দেয় না। এই যুগে দাঁড়িয়ে ও একজন অসাধারণ মানুষ ছিল, পৃথিবীতে ওর মতন মানুষের সত্যি দরকার ছিল। তো আমার মনে হয় ওপরে বোধহয় আমি ওপরে বোধহয় ওর আরো দরকার। আর তবে আমি খুব পরের জন্ম মানি, ও পরের জন্মে মহারানীর মতন জন্মাবে, কারণ ওর ব্রিডটাই মহারানীর ব্রিড, ওর ভেতরে যে ইন্টেলেক্টটা সেটা হচ্ছে মহারানীর মতন একজন রানী, শি ওয়াজ এ কুইন। সেটা কুইন মানে তার কাছে কত টাকা থাকলো, কত বড় স্টার নয়, তার ইন্টেলেক্ট, তার তার কথা বলার ক্ষমতা। আমি অনেক বছর বাদে এরকম একটা শিক্ষিত মানুষ পেয়েছিলাম যার সঙ্গে কথা বললে মানে আমার আমার স্বার্থেতে আমি ডেকে ডেকে কথা বলতাম, আর আমাকে মৈত্র মশাই বলে ডাকতো, মানে মজা করে আর কি। আর আমাকে পুরো মানে কি বলবো, মায়ের মতন যত্ন করা কেন জানি না করতেন উনি। আর আমাকে বলতেন আমার মতন একজন মানে খুব নগণ্য একজন মানুষকে যে কনস্টেবল মঞ্জুতে এসে আমার সেরা পাওয়া তোমার সঙ্গে আলাপ হওয়া, এটা আমার সারা জীবন মনে থাকবে। আর আমি অসম বয়সে বহু মানুষকে হারিয়েছি, শ্রাবণী সেই তালিকায় জুড়ে গেল। এবং আমি জানি যে কালের নিয়মে সবাই ভুলে যাবে একদিন না একদিন, কিন্তু আমার মুশকিল হচ্ছে আমি মৃত্যুকে যেহেতু লালন করি, মৃত্যু আমার একটা রোগও আছে, এটা আমার আমার ফ্যালেসি, মৃত্যুকে নিয়ে আমার একটা ফ্যালেসি আছে। আর শ্রাবণী আমার অনেক কাছের মানুষের থেকে খুব কম দিনে বেশি কাছের মানুষ হয়ে গেছিল। আমি এইটুকু বলতে পারি যে শ্রাবণীর মতন মানুষদের কোনোদিন ভোলা যায় না, মানে ভুল, আর যদি সে মানুষটা সঠিক হয় সে কোনোদিন ভুলতে পারবে না এরকম মানে রেয়ার 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 ব্রিড বলে না একটা মানুষ, শ্রাবণী ছিল। আমাদের দুর্ভাগ্য যে শ্রাবণী, ও আরেকটা কথা আমার এটা আই মাস্ট সে, আমি সাধারণত অভিনয় করতে গেলে আমার কো আর্টিস্টদের খুব সম্মান দিয়েই অভিনয় করি, সম্মান দিয়েই বলছি, শ্রাবণীর সঙ্গে অভিনয় করতে গেলে আমাকে ভাবতে হয়েছে। she was a brilliant actress. ইন্ডাস্ট্রি আরো ইউজ, কারণ এরকম অনেককে ইন্ডাস্ট্রি ইউজ করেনি আর করবেও না, এভাবেই তারা হয়তো কেউ অকালে সরে যাবে, কেউ চলে যাবে, কিন্তু তবুও শ্রাবণীর মধ্যে কোনো রকমের কোনো নেগেটিভিটি ছিল না। অ্যাকচুয়ালি আমরা এই শব্দটা ব্যবহার করি না, কুইন, শি ওয়াজ এ রিয়েল কুইন, ও কুইন ছিল আর কুইনের মতোই গেছে নিঃশব্দে।
হ্যাঁ নিঃশব্দে গেছে, মানে কাউকে কোনোভাবে, ওই আমরা একটা ভিকটিম কার্ড খেলি না সারাক্ষণ ফেসবুকে, আমার সঙ্গে কি অন্যায় হয়েছে, একদল লোক সেই দলের থেকে একদম বাইরের দল, স্বঘোষিত শিক্ষিতদের দলের থেকে একদম বাইরে। মানে আমাকে শ্রাবণীকে নিয়ে যদি তুমি ঘন্টার পর ঘন্টা বলতে বলো, আমি ঘন্টার পর ঘন্টা বলে যাবো। আমি আবার বলছি এই একটা কাজেই আলাপ খুব কম সময়ের জন্য, কিন্তু ওকে আমি সারা জীবন মনে রাখবো। মানে এরকম মানুষকে লালন করতে হয়, এরকম মানুষকে মনে রাখতে নেই, লালন করতে হয়। আমি সত্যি মানে আমি জানি না আমি কি বলবো এই ক্ষেত্রে, কারণ আমি কোনোদিন শ্রাবণীদিকে শ্রাবণীদি বলতে পারিনি, আমি মাই বলেছি প্রথম থেকে শেষ অবধি। এবং কালকেও যখন আমি খোঁজ নিচ্ছিলাম, জানছিলাম কি অবস্থা, কখন কি হচ্ছে, শেষকৃত্য কখন হচ্ছে, তখন আমি মা হিসেবেই লিখেছি, শ্রাবণীদি লিখতেই পারিনি, কোনোদিন চাইও না লিখতে, কোনোদিন বলতেও পারিনি। আমার প্রথম সিরিয়াল সোহাগচাঁদ, সেখানে উনি আমার মায়ের চরিত্রে পাঠ করেছিলেন। চরিত্রে পাঠ করেছিলেন বলাটা ভুল হবে হয়তো, ওই 2.5 বছর যে আমি সিরিয়াল করেছি উনি আমার মা হয়েই ছিলেন ওখানে। আমার এখনো মনে পড়ে, আমি যেদিনকে ফার্স্ট শট দিতে যাই, আমাদের আউটডোর চলছিল, আর যা হয় আমি তখন অতটা বুঝি না, নতুন শুটিং করতে এসেছি তো খুব প্রেশার ছিল সেদিনকে, কারণ র্যাপ আপও করতে হতো, পাইলট যাচ্ছিল, সিনস যাচ্ছিল, পাইলট শট যাচ্ছিল, তো আমার খাওয়ার সময় ছিল না আমার মনে আছে। তো আমাকে এরকম একটা থালায় খাবার দিয়ে বলেছিল তুমি খেয়ে নাও, এবার তার মধ্যে আমাকে মেকআপ করে দিচ্ছে, রেডি হচ্ছে, আমি স্ক্রিপ্ট পড়ছি এক হাতে। তো আমি বললাম ঠিক আছে আমি খাবো না, থাক পরে খাবো। তো আমরা একই মানে ভ্যানিটিতে ছিলাম, তো তখন আমাকে উনি বললেন যে তুমি খাবে না কেন, খেয়ে নাও। বলে না আসলে স্ক্রিপ্ট পড়ছি তো আমি পারবো না ওরকম ভাবে। উনি আমায় খাইয়ে দিয়েছিলেন, এবং প্রথম দিনে, হ্যাঁ উনি আমায় খাইয়ে দিয়েছিলেন প্রথম দিনে, যে আমি খাইয়ে দিচ্ছি তুমি স্ক্রিপ্টটা পড়ো। আমি বলেছিলাম না না ঠিক আছে আমি পারবো, বলছে না তুমি পারবে না ওরকম ভাবে। তো আমাকে খুব একটা কথা খুব বলতো, না হাঁদু একটা, এটা একটা হাঁদু বাচ্চা, খুব বলতো, এটা ঠিক এরকম ভাবে মিষ্টি করেই বলতো, এটা হাঁদু বাচ্চা, এটা একটা হাঁদু বাচ্চা। তো তারপর থেকে তো আমি মাই বলতাম। এবং আমার এটা খুব খারাপ লাগছে যে আমি মানুষটার এইরকম একখানা সময়, মানুষটা তো আমার জন্য অনেক কিছু করেছে, আমি কিছু করতে পারলাম না, এইটা ভেবেই আমার মানে খুব খারাপ লাগছে। আমার একবার সোহাগচাঁদ করার সময় আমার 104 জ্বর, তখন আমি উঠে বসতে পারছি না, এরকম অবস্থা, খুব ভাইরাল হয়েছিল। তো আমার মনে আছে আমি এরকম ঠক 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 করে কাঁপছি ফ্লোরে দাঁড়িয়ে, আর মা চিৎকার করছে ফ্লোরে, একটা কেউ শাল এনে দাও মেয়েটাকে, একটা কেউ শাল এনে দাও মেয়েটাকে। যতক্ষণ কেউ নিজের গা থেকে উনি শাল খুলে, নিজের গায়ের আঁচলটা আমার গায়ে জড়িয়ে শাল খুলে আমাকে ধরে ধরে ফ্লোরে মানে প্রায় মানে কোলে করে নিয়ে যাওয়ার মতো করে ফ্লোরে নিয়ে গেলেন, ফ্লোর থেকে মেকআপ রুমে নিয়ে গেলেন, নিয়ে আমার একটা গরম জলের বোতল দাও, হট ব্যাগ দাও করে সব অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে আমার পাইপ তলায় হট ব্যাগ ধরলেন, গায়ে চাদর টাদর দিয়ে জলপট্টি পর্যন্ত দিয়ে দিয়েছিলেন উনি। আমার এতটাই শরীর খারাপ ছিল, সেই মানুষটার মানে শেষ সময় আমি কিচ্ছু করতে পারলাম না। আমার মানে এর থেকে আফসোসের বোধহয় আমার কাছে আর কিছু নেই। আমি যখন খবরটা কালকে পাই তখন ড্রাইভ করছিলাম, যে খবরটা দিয়েছিল সে আমায় বলল আমি না বুঝতে পারিনি তুমি ড্রাইভ করছো, আমার হয়তো এই সময় তোমার ফোনটা করা উচিত হয়নি, কারণ আমি না কাঁদতে পারি না সেরকম ভাবে, বাট মানে ভেতরটা মনে হলো না যেন মানে একসাথে যদি ধরো 100টা কাঁচ কেউ ভেঙে দেয় যেরকম একখানা আওয়াজ হবে, আমার কানে ওই আওয়াজটা হচ্ছিল কন্টিনিউয়াসলি, কারণ ইটস এ হিউজ ইমোশনাল লস ফর মি। কাজ করেছি একসাথে, অনেক মনোমালিন্য হয়েছে, অনেক ভুল বোঝাবুঝিও হয়েছে, ভালোবাসাবাসিও হয়েছে, সবই হয়েছে। আমার মাকে আমার শেষ যেটা আমি ওনাকে দেখেছিলাম মনে আছে, সোহাগচাঁদ যেদিন শেষ হচ্ছে, ওনার সিন ছিল না, ওনার সিন প্যাক আপ হয়ে গেছিল, আমার তারপরেও শর্ট চলছিল, ওনার প্যাক আপ হয়ে গেছে তারপরে আমার শর্ট চলছিল। তো উনি এসেছিলেন দেখা করতে আমার সাথে লাস্ট টাইম, বললো খুব ভালো করে কাজ করবে, মন দিয়ে কাজ করবে, অনেক বড় হও। খুব খারাপ লাগছে গো, খুব খারাপ লাগছে, মানে এত আগলে রাখা এই সময় খুব মানে আমি ভাবতে পারি না যে একটা মানুষ মানে তাকে যখন আমি মা, আমি খুব আওয়াজ, আমি প্রচুর আওয়াজও খেয়েছি এটার জন্য,
আমি বলতো তোর তো মা হ্যাঁ আমার মায়ের মতোই উনি আমার মাই। তো আমি কালকে যখন ফেসবুকে পোস্টটা করি যে হ্যাঁ আমার কাছে ভাষা ছিল না, আমি তো নিজের মাকে হারিয়েছি। আমি সবসময় বলতাম যে তোমার সাথে ওই যে সিনটা আমি করেছিলাম বিয়ের সময়ের যে সিনটা, যেখানে আমি জড়িয়ে ধরে কাঁদছি, চাঁদের বাড়িতে চলে যাওয়ার আগে, চাঁদ আর সোহাগের বিয়ে হয়ে গেছে, ওইটা বাজ একদম রিয়েল, দুজনেরই খুব রিয়েল ইমোশন ছিল। মানে ডিরেক্টর কাঁদ বলতে পারিনি আমাদের দুজনকে, কারণ আমি তো আমার মাকে জড়িয়ে ধরে কোনোদিন কাঁদতে পারিনি। তো আমার সেই ইমোশনটা সেই দিন ওইখানে হয়েছিল। আমি অনেক কিছু শিখেছি ওনার থেকে, কি করে ন্যাচারালি ইমোশন দিতে হয়, কি করে চোখে জল আনতে হয়। ইনফ্যাক্ট আমি এখনো যেটা করি, আমি শ্রাবণী দিকে দেখতাম, শ্রাবণী দিয়ে বলছি কারণ মা বললে হয়তো সবাই সবসময় বুঝতে পারবে না, আমি ওনাকে দেখতাম উনি ফ্লোরে ঢোকার আগে প্রত্যেক দিন ঠিক এরকম ভাবে দাঁড়াতেন, ফ্লোরের বাইরে হাতে স্কিপে জুতোটা খুলে তারপরে উনি ফ্লোরে প্রণাম করে উনি ঢুকতেন। আমি আজও সেটাই করি এখনো পর্যন্ত। আই লার্ন দিস ফ্রম হার, যে কি করে নিজের কাজের জায়গাটাকে রেসপেক্ট দিতে হয়, কি করে সম্মান দিতে হয়। কোনোদিন দেখিনি জুতো পরে করতে প্রণামটা, পায়ের জুতো খুলে, সেটা রাস্তায় হোক যেখানেই হোক, পায়ের জুতোটা খুলে দাঁড়িয়ে প্রণাম করে তারপর উনি ফ্লোরে ঢুকতেন। এবং আমার এটা দেখে এত ভালো লেগেছিল দ্যাট আই অ্যাডপ্টেড ইট ফ্রম হার এন্ড আই স্টিল ডু ইট। আমি আজকেও করেছি সেম জিনিস, আমি প্রত্যেক দিন এটা করি, প্রত্যেক দিন। কারণ বলে না মানে অনেক মানুষের থেকে অনেক কিছু শেখার থাকে, আমি ওনার থেকে শিখেছি যে কাজের খিদে কতটা হতে পারে, কাজ কিভাবে করতে হয়, কাজকে কি করে সম্মান দিতে হয়, এইটা আমি শিখেছি। মানুষকেও বোঝায়, মানে ভীষণ মানুষকে সম্মান, মানে উনি খুব ভালোবাসতে পারতেন, মানুষকে খুব কাছে টানতে পারতেন, খুব ভালোবাসতে পারতেন। আমি মানুষটাকে কোনোদিন দেখিনি আজ অব্দি কোনো নেগেটিভ কথা বলতে কারোর ব্যাপারে, কোনো পিএনপিসি, কোনো গসিপ এইসবের মধ্যে উনি থাকতেন না। সবসময় উনি আরে আমার বাড়িতে আমার যে বিড়ালগুলো রয়েছে তাদের জন্য সোয়েটার পর্যন্ত উনি বুনে দিয়েছেন আমাকে, আমার কাছে সেগুলো এখনো রয়েছে। তোমার মধ্যে উনি থেকে গেলেন, এই যে ওনার অভ্যাসটাই তুমি। আমি বিশ্বাস করো, আমি এই আজকে আমার মানে চোখের জল তুমি দেখতে পাচ্ছ, আমি কালকে অব্দি আমি কাঁদিনি, কাঁদতে পারো? আমি বাড়িয়ে ঢুকিনি কালকে রাত্রির বেলা, কারণ আমি একা থাকলে কাটাকাটি করবো। আমি চাঁদির বাড়ি চলে গেছিলাম রাত্রিবেলা, গিয়ে ওখান থেকে আমি অনেক রাতে বাড়ি ফিরেছি, প্রায় 4-5টা, যে না একদম টায়ার্ডে ঘুমিয়ে পড়বো পুরো। যাই হোক, স্ট্রং থেকো, তুমি স্ট্রং, আমরা জানি স্ট্রং থাকতেই হবে। দেখো আমার ক্ষেত্রে এটা একটা ইমোশনাল লস, কিন্তু আজকে তার যে দুটো ছেলে মেয়ে, তাদের জন্য এটা একটা মারাত্মক লস। আমার কিছুই নেই, আমার কিছুই যায়নি, কিচ্ছু যায়নি আমার, বিশ্বাস করো। হ্যাঁ হয়তো আমি মানুষটাকে হারিয়েছি, আমি হয়তো মানুষটার সাথে আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার মেয়ে হতে পারবো না, আর কোনোদিন তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারবো না, কিন্তু তার যে দুটো সন্তান দুটোকে প্রাণ দিয়ে ভালোবাসতেন উনি, তাদের অবস্থাটা মানে আমার ভাবতেও আমার চোখে জল আসে, আমার সত্যি চোখে জল আসে। মানে ঈশ্বর যে কতটা নিষ্ঠুর হতে পারে, এর থেকে মানে আর কি বলবো, কিছু বলার নেই। শ্রাবণীদি আসলে মানে শ্রাবণীদি মানে দু ধরনের মানুষ হয় দেখবি, যে কিছু মানুষের সাথে আমরা ক্লোজ আর কিছু মানুষের সাথে আমরা ইন্টেন্স। শ্রাবণীদির সাথে আমার সম্পর্কটা খুব ইন্টেন্স ছিল, আর খুব মানে অদ্ভুত ভাবে ঘটেও ছিল বিষয়টা। মানে আজও আমি বলবো না যে কি মানে সেদিন উনি ভালনারেবল ছিলেন। যেদিন তরুণবাবু মারা যান তার পরের দিন শ্রাবণীদি কিন্তু শুটিং এ এসেছিলেন, এতটাই ডেডিকেটেড ছিলেন। আর আমি সেটা আমার স্মৃতিচারণা তো বারবার বললাম যে আমাদের আর কারোর অসহ্য পালন করা হয় না, মানে আমিও তো এই ফেজটার মধ্যে দিয়ে গেছি। এবং উনি এসে মেকআপ করছিলেন আমার সাথে, তার আগে ওনার ঠিক যেরকম আর 5জন কো অ্যাক্টরের সাথে আমাদের পরিচয় সেরকম পরিচয় হয়েছিল। এবং আমি সেদিনকে যে আবেগটাকে চেপে রেখে ওনাকে কাজটা করতে দেখেছিলাম, আমি ঘরে একলা ছিলাম, তো আমি ওনাকে শুধু প্রশ্ন করেছিলাম যে আমি কি বেরিয়ে যাব, কারণ আমার মনে হয়েছিল যে আমি ওইটুকুই অফার করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। শোক খুব ব্যক্তিগত জিনিস, তো উনি আমাকে বলেছিলেন না। তো আমি তখন মানে কি করবো আউট অফ, উনি অনেকটা সিনিয়র, আমি তখনও মানে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে গুটি গুটি এগোচ্ছি। আমি ঠিক বুঝতে পারিনি যে আমার কি করা উচিত, আমি শুধু গিয়ে হাতের উপর হাতটা রেখেছিলাম। ওই সময় উনি ভালনারেবল হয়ে পড়েন এবং টানা 2 থেকে আড়াই ঘন্টা
আমি যে স্মৃতিচারণা শুনেছিলাম শ্রাবণীদির মুখে, আমি কোনোদিনই কাউকে বলিনি, কারণ ইট ওয়াজ ভেরি পার্সোনাল। অ্যান্ড উনি আমাকে সেই মুহূর্তে কোথাও একটা সেই ভরসাটা, সেই ট্রাস্টটা করেছিলেন। কিন্তু ওই স্মৃতিচারণাটা শুনতে শুনতে বেসিক্যালি যেটা হয়ে গেছিল সেদিনকে, একটা অদ্ভুত বন্ড তৈরি হয়েছিল আমাদের দুজনের মধ্যে। কারণ আমি দেখলাম যে দর্শন, আমরা তো একটা দর্শনে বাঁচি প্রত্যেকটা মানুষ, শ্রাবণীদির সাথে আমার দর্শনটা মিলে গেছিল সেদিন কোথাও একটা। এবং আমি এত ডিগনিফাইড একজন মানুষ খুব কম দেখেছি, যে মানুষটা মানে তুই চাইলেও ওই মানুষটাকে, মানে যদি তোর মনেও হয় কিছু যে তুই বলবি, তুই অন্যভাবে বলতে পারবি না, কারণ উনি মানুষকে এত সম্মান করতেন। ইটস ভেরি পেইনফুল, আমি পাস্ট টেন্সে কথা বলছি, উনি মানুষকে এতটা সম্মান দিয়েছেন। এবং অনেকেই দেখবি ওনাকে নিয়ে একটা কথা প্রচলিত আছে, অনেকে এখন লিখছে যে উনি সবাইকে আপনি বলে ডাকতেন। কিন্তু শুধু আপনি বলেই মানুষ সম্মান প্রদর্শন করে না, তার সাথে পুরো জেস্টারটা থাকতে হয়, সত্যি সত্যি অন্তর থেকে সম্মানটা করতে জানতে হয়। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো জানি মানুষকে যে কোনো প্রশ্ন মানে ক্ষতবিক্ষত করে দেওয়াটা খুব সোজা, কারণ আমরা একটা আমরা ওয়েল নোন ফেস। আমি বলছি না এভরিবডি সেলিব্রিটি, উই আর নট, আমি তো নই, বাট উই আর নোন ফেস। আর পাঁচটা লোকের থেকে আমাকে দেখলে লোকে হয়তো তাড়াতাড়ি রিকগনাইজ করবে। এই ধরনের মানুষদেরকে তো সবসময় যুপকাষ্টে দাঁড় করে দেওয়া হচ্ছে। আমাদের প্রাইভেট লাইফ বলে কিছু নেই, আমাদের কিচ্ছু বলে কিছু নেই, সবসময় আমরা ছিন্ন ভিন্ন হচ্ছি। শ্রাবণীদি ওনাকে দেখে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে একটা মানুষের প্রথমত তো যে সংগ্রামটার মধ্য দিয়ে উনি গেছেন সেটা যে কোনো মানুষের থেকে খুব ডিফারেন্ট একটা সংগ্রাম, এবং খুব খুব কঠিন লড়াই ওই মানুষটার জীবনেও ছিল। সেই লড়াইটা করেছেন, শুধু না সেটাকে গ্রেসফুলি করেছেন। এবং কোনো দিন ফিরে গিয়ে আমার ওই দিনগুলো খুব খারাপ ছিল গো, বা সেই কথাগুলোকে এনক্যাশ করে নিজের প্রতি সিম্পাথি ড্র করা কখনো দেখিনি। এত আমি বলছি না, আমি ওনার বেঁচে থাকার যে দর্শনটা সেটার সাথে এত একাত্ম বোধ করেছিলাম যে ওই 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 একটা জায়গায় আমি গুণমুগ্ধ হয়ে পড়েছিলাম মানুষটার, যে একটা মানুষ এত মিতভাষী, সুন্দর কথা বলেন, কম কথা বলেন, দৃঢ় কথা বলেন। কোনোদিন আমি শ্রাবণীদিকে দেখিনি যে শ্রাবণীদি সফটলি কথা বলছে, শ্রাবণীদি তুই স্টেটমেন্ট পাল্টে দিতে পারিস না। she knew what she was talking about. ভীষণ পলিটিক্যালি অ্যাওয়্যার একজন মানুষ, যেটা খুব কম পাওয়া যায়। পড়াশোনা করা মানুষ, খুব সফিস্টিকেটেড, ভীষণ নিজের আভিজাত্য ধরে রাখতেন, জানতেন কিভাবে বাঁচতে হয় জীবনটাকে। এত গ্রেসফুলি বেঁচেছেন, এত সম্মান দিয়ে বেঁচেছেন বলে বোধহয় আজ এতটা সম্মান পাচ্ছেন। আমি তো দেখছি প্রত্যেকটা মানুষ যারা একটা দিনও কাজ করেছে শ্রাবণীদির সাথে, প্রত্যেকে শ্রাবণীদির কথা বলছে। আমার একটা আফসোস যে আমার সাথে খুব ইন্টেন্স সম্পর্ক ছিল, আমার সাথে কথাবার্তাও হতো, কিন্তু খুব তাড়াতাড়ি ক্যান্সারটা ডিটেক্টেড হয়েছিল, 2-3 মাস আগে। আমি যা খবর পেলাম অক্টোবরে প্রবাবলি, আমি একদম জানতে পারিনি। আদারওয়াইজ আমি বোধহয় একবার দেখা করার সুযোগটা পেতাম আর কি, কিছুই না। ওই যে বললাম, যখন আমাদের কথা যে রোজ হতো তা না, কিন্তু আমাদের যখনই কথা হতো শ্রাবণীদির সাথে কনভারসেশন গুলো না উপহারের মতো। আর আমার মনে আছে, উপহার বললাম বলে আজকে যখন তুই বলছিস আমাকে, আমি বোধহয় আগের বছর জন্মদিনে বলেছিলাম এবারে আপনি থেকে তুমিতে আসতে হবে। তখন বলেছিলেন যে আমি তো কোনোদিন কাউকে বলিনি, কিন্তু জন্মদিনে যদি একটা মানুষ আমার কাছে উপহার চায় আমি চেষ্টা করবো। শি স্টার্টেড ফ্রম দ্যাট পার্টিকুলার ডে, উনি আমাকে তুমি বলে ডাকতে শুরু করেছিলেন। আমার খুব আফসোস আছে, কারণ একটাই, ভালো মানুষগুলো চলে যাচ্ছে আশপাশ থেকে, আর শ্রাবণীদির মতন মানুষের থেকে যাওয়ার এই জন্য দরকার ছিল। কারণ বিশ্বাস কর, আমি অন্তত প্রত্যেক দিন যখনই ওনার সাথে কথা আমি শিখেছি, মানুষটার কাছ থেকে কি শিখেছি বলতো, হাউ টু লিভ ইউর লাইফ সো গ্রেসফুলি। শি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওম্যান আই হ্যাভ এভার সিন। আমার যে কোথায় ব্যথাটা হচ্ছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এরকম না যে আমি খুব কাঁদছি, এরকম না, কিচ্ছু না, কিন্তু আমার শুধু মনে হচ্ছে যে এত আনটাইমলি ডেথ, শ্রাবণীদির চলে যাওয়ার বয়স, চলে যাওয়ার কারোরই হয়তো সেই অর্থ হয় না, কিন্তু বার্ধক্য না, একটা রোগে চলে যাওয়া, এবং খুব জরুরি ছিল। ও ওনার মতন মানুষদের প্রেজেন্স, উপস্থিতিটাই খুব দরকারি। সেইটা আমার খুব মনে হচ্ছে, আমি খুব ব্যথিত এই ঘটনা।
শ্রাবণীদি বিষয়টা না মানে সত্যি খুব খারাপ লাগার, মানে মানুষটার সঙ্গে যতদিন কাজ করেছি মানে অনেকগুলো বিষয় নিয়ে সে তাকে মানে আর যখন ঘটনাটা শুনলাম আমার কতগুলো কথা মনে পড়ছিল। আমি যখনই সিনেমা পাড়া দিয়ে পড়তাম, স্যার কি তাহলে এইভাবে লিখেছিলেন, স্যার ওনার কথা কেন বললেন, উনি অ্যাকচুয়ালি কে ছিলেন, কত প্রশ্নই ফোন করে জিজ্ঞাসা করেছি। আর কোনোদিন মুখে কোনো বিরক্ত প্রকাশ নেই। এই 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 গলি থেকে এরকম হাঁটতে হাঁটতে একটা ব্যাগ পিঠে করে সামনেই বাড়ি যেতেন, আর যখনই দেখা হতো আপনি। এটা শুধু আমার কাছে না, মানে সবাই, মানে ইন্ডাস্ট্রির সবাই, যেই হোক ছোট বড়, আপনি দিয়ে সম্বোধন করা। আমাকে আমি যখন আপনি উল্টে বলতাম তখন বলতে, কেন আপনি, কেন তুমি বলতে পারো। খুবই কিছুদিন আগের কথা তো, মানে এতটা মনে পড়ছে। মালাবদলে প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, ইনফ্যাক্ট এই যে ছিলেন বলছি সে অবাক লাগছে আমার। কি আপন কে পড়ো অনেকদিন আমাদের সাথে কাজ করেছিলেন। সত্যি অবাক লাগছে। আমি শুনলাম কদিন আগে শুনলাম যে একটা কঠিন রোগ ধরা পড়েছে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি নিয়ে চলে যাবে তার তো একটা স্টেজ থাকে। তার আমরা ভাবছিলাম অল্প বয়সে কভার করে যাবে, ভাবতে ভাবতে চলে যাবে মানুষটা, মানে কোথাও সত্যি মানা যায় না। আর কি হয় না, মানে কিছু কিছু মানুষ থাকে মানে সত্যি চলে গেলে মনে হয় কিছু ফাঁকা জায়গা থেকে যাবে, এই জায়গাটা কষ্টে, সত্যি কষ্টে। হ্যাঁ, আসলে কি মানে কাজ করার সুবাদে আর এতদিন ধরে 21-22 বছর ধরে কাজ করার সুবাদে আমি একদমই বিশ্বাস করি না যে কাজের জায়গায় বন্ধু হয় না, তা নয়, কম হয়। কিন্তু যে কোনো প্রফেশনে বন্ধুত্ব হয়ে যায়, কিছু বন্ধুত্ব সয়ে যায়, কিছু বন্ধুত্ব রয়ে যায়, আর যেগুলো বন্ধুত্ব নয়, যেগুলোর মধ্যে ভানভনিতা থাকে, সেগুলো বয়ে যায়। তো যার সম্বন্ধে বলার জন্য বলছো এমন একটা ব্যাপারে, আমি যার জন্য তোমাকে বলছিলাম যে কথা মানে থাক, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করাটা বেটার। ইনফ্যাক্ট এই যে দাসানি ওয়ানে দাঁড়িয়ে আছি, আমি শুটিং করতে এসেছি, যেইখানটায় দাঁড়িয়ে আছি জাস্ট কয়েক বছর আগে আমরা এই ফ্লোরেই, যে ফ্লোরে আমি এখন কাজ করছি, সেই এই ফ্লোরেই আমরা একটা সিরিয়াল করতাম, সুরেন্দ্র ফিল্মসের লালকুঠি বলে। ওইখানে কাজের সাথে সাথে আমাদের মজাটা সব থেকে বেশি হতো, প্রত্যেকে। হ্যাঁ, তো হঠাৎ করে একটা একটা গোলাপ ফুল বা দিয়ে একটা কাট আউট তৈরি হয়েছিল, আর শ্রাবণী একটা কোনো অদ্ভুত একটা রোবোটিক, হ্যাঁ, মানে ওর মানে কি বলবো অ্যাপ্রোচ ছিল। ওরকম ভাবে সব জানতো কিন্তু কিছু বলতো না, কথা কম, ওই ওরকম পাঠ করতো। দুর্ধর্ষ অভিনেত্রী ছিল, দুর্ধর্ষ অভিনেত্রী। ওর সাথে প্রথম আমার আলাপ হচ্ছে আমি যখন দূরদর্শন করতে যাই, যখন ট্রায়াল, যখন আমার কোমরের মাপ দিতে যাই, তখন ওর সাথে প্রথম আলাপ হয়, কাজের সূত্রে বন্ধুত্ব হয়, তারপরে সিরিয়ালে বেশি বেশি একসাথে করে করে আমাদের বন্ধুত্বটা এখনো টিকে আছে, টিকে থাকবে। তো এইখানে আমি তো এর পেছনে ওর পেছনে লাগা আমারই। তো একটা গোলাপ নিয়ে এসে আমি বললাম যে উনি তো সবাইকে আপনি করে কথা বলতেন, আর আমি যেমন তুমি করে বলি। আর শোনো, তোমার টাকা ফাঁকা আছে? বলছে যে না, আবার একটা সিন আছে 8টায়, হ্যাঁ, আমি র্যাপিডো ডেকে নিয়েছি, বাড়ি চলে যাচ্ছি। বললাম এই তো, কি সুবিধে, বলছে আর দেখে নিতে পারি। হ্যাঁ, তো বললো আমি বাড়ি যাবো না, একটা কাজ আছে, র্যাপিডো ডেকেছি, ওখান থেকে আবার চলে আসবো। বললাম না, বলছে যে গোলাপ ফুল। বললাম হ্যাঁ, এই হয় না প্রপোজ করা, গোলাপ ফুলটা পেলাম তাই তোমায় প্রপোজ করলাম। বলছে আপনি না মানে সবকিছুর মধ্যে এত মজা করেন। তো আজকে এইখানটায় দাঁড়িয়ে তুমি যখন বললে না, তো সেই জন্য আমার মনে হচ্ছিল আমি যেন ওকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা ছিল, রাহুল ছিল, রূপনাথ ছিল, তনুকাদি ছিল, দেবদুর্গা ছিল, বাকি সবাই আমরা হা হো হো হি হি করতে করতে এরকম করতাম। তো আর এই চলে যাওয়াটা এত হঠাৎ, হ্যাঁ, এত আকস্মিক। শ্রাবণী বণিক যেমন লেখা আছে, ওটা লেখাই থাকবে, ওটা ডিলিটেড হবে না, না মন থেকে না ফোন থেকে। দেখো মানে কারোর চলে যাওয়াটা তো এক্সপেক্টেড না, আর বিশেষ করে শ্রাবণীজি যিনি 3.5 মাসের আগে আমার এখানে সেটে কাজ করে গেছেন, মানে তখনও আমরা জানতাম না যে
উনি ক্যান্সার আক্রান্ত বা ওনার কোনো শরীরে সমস্যা রয়েছে। তো আমাদের এখানে ওনার ট্র্যাকটা একটু অফ ছিল, তো তারপরে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় জানতে পারি যে উনি মানে ক্যান্সারে আক্রান্ত। তো তখন একটা লেখাও বেরিয়েছিল যে ওটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা, সেই জন্য হ্যাঁ তো ছেলে পোস্ট করেছিল। তো আমাদের এখান থেকে আমাদের তরফ থেকে বা যারা যারা ওনাকে চেনেন ভালোবাসেন তাদের সাধ্য মতো তারা চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা দেখো ক্যান্সার আক্রান্ত হচ্ছে অনেক শুনেছি, আমাদের অনেক বন্ধু বান্ধবের হয়েছে, তারা লড়াই করছে, কিন্তু এইরকম এই জাস্ট কম দিনের মধ্যে হঠাৎ করে এটা খুবই শকিং। মানে এটা আমার কাছে তো বটে, এবং যারা শ্রাবণীকে চেনেন বা যাদের সঙ্গে শ্রাবণী কাজ করেছেন মানে তাদের কাছে সত্যি খুব শকিং এটা। আর সদা হাস্যময় একটা মুখ, এবং এত সবাইকে সম্মান দিয়ে আপনি করে সবাইকে কথা বলেন, এবং কখনোই ওনাকে নিয়ে কখনো মানে ফ্লোরে শুটিং করতেছে সবসময় সিন নিয়ে এটা ভালো এটাকে আমি করতে পারি। হ্যাঁ মানে কি বলবো, মানে অদ্ভুত লাগছে। মানে কালকে যখন আমি গতকাল ঘটনাটা শুনি এরকম হয়েছে, মানে আকাশ থেকে পড়েছে, মানে এই তো শুনলাম না এখন একটু বেটার আছে, মানে এই বলার ভাষা নেই আর কি। প্রথম কথা হচ্ছে যে আমি জোয়ার ভাটা করতে করতে জানতে পারলাম যে উনি অসুস্থ। তো তারপর আমি ওনাকে মেসেজ করলাম, কারণ ব্যস্ত থাকবেন কি না থাকবেন ওই জন্য মেসেজ করলাম যে কেমন আছো এখন। বললো যে ভালো থাকতেই হবে। তো আমি বললাম যে হ্যাঁ আমাদের দিকে তাকিয়ে ভালো সুস্থ হতে হবে আমাকে, তোমাকে তাড়াতাড়ি হও। তো বললো যে হ্যাঁ তুমি চিন্তা করো না, তুমি নিজের শরীরের খেয়াল রেখো, ভালো করে কাজ করো, স্বর্ণর খেয়াল রেখো, বাড়ির সবার খেয়াল রেখো। আর উনি এমন একটা মানুষ, উনি আমার যে সময়টা কাজ থাকতো না সেই সময়টা দুজন শিল্পী আমাকে মেসেজ করতেন এবং ফোন করতেন। এক হচ্ছে বিশ্বজিৎ জেঠু আর এক হচ্ছেন শ্রাবণী। মানে আমি কি বলবো, মানে অদ্ভুত ব্যাপার। মানে আমার কাজ থাকুক না থাকুক মানুষ শ্রুতিটাকে তারা খুব ভালোবাসেন আর কি। এখন তো বাসতেন হয়ে গেল, যাই হোক। বিশ্বজিৎ জেঠু কালকে অনেকবার স্বর্ণকে ফোনও করছিলেন কি হলো না হলো জানার জন্য। আর বাবুদা যেহেতু ওখানে প্রেজেন্ট ছিলেন, তাই স্বর্ণ সকাল থেকে আমরা একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, ওয়ার্কশপ ছিল ওই জন্য ব্যস্ত ছিলাম, শুটিং ছিল। তো ও কিন্তু টানা বাবুদার কাছ থেকে সমস্ত আপডেট নিচ্ছিল যে কখন কি হলো, ইনফ্যাক্ট দাহ অবধি ফোনে কানেক্টেড ছিল। তো যাই হোক, উনি এমন একটা মানুষ যার কথা বলতে শুরু করলে শেষ হবে না। কারণ যে সময়টা আমার কাজ থাকতো না, শি ওয়াজ দ্য ওয়ান যে সবসময় বলতেন আমাকে যে ধৈর্য ধরো এবং এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও শ্রুতি। তোমার মতো আর্টিস্ট কেন বসে আছে জানি না, কিন্তু তুমি যখন কামব্যাক করবে দেখবে একটা ধামাকানি কামব্যাক করবে, এটা আমাকে উনি সবসময় বলতেন। এরপর যখন জোয়ার ভাটা অন এয়ার হলো প্রোমোটা, তখন উনি যেহেতু বাবুদা ওনার খুব কাছের বন্ধু, আমাকে উনি ফোন করে নিজে থেকে ফোন করলেন, ফোন করে বললেন যে তুমি এতদিন তো মোটামুটি হালকা তৈরি হয়ে এসছো, বাবুদার হাতে পড়ছো, এবার দেখবে শ্রুতির ভেতর থেকে একটা নতুন শ্রুতিকেও বাবুদা টেনে বার করবেন। তো আমি তারপর দিদিকে বলার আর সুযোগ পেলাম না যে দিদি এখন আমার চরিত্রটা খুব হিট করছে, দর্শক আমার চরিত্রটাকে খুব প্রশংসা করছেন, এবং সত্যি সেটা বাবুদার জন্য, এবং তোমার বলা কথাটা সত্যি, এটা আমার বলাই হলো না। দিদিকে আমি বলতেই পারলাম না এই কথাটা যে ইউ আর রাইট, তুমি বলেছিলে যে বাবুদার হাতে আমি আরো তৈরি হয়ে যাব। তো মানে শ্রাবণী অদ্ভুত একটা মানুষ, কিরকম মানে খুব শৌখিন, সাজগোজ, রুচি, আচার ব্যবহার, মানুষের সাথে মানে যথেষ্ট শালীন ভাবে কথা বলা, কোনোদিনও অশালীন কোনো পোশাক পরতে ওনাকে দেখিনি, না তো অশালীন কোনো শব্দ ইউজ করতে দেখেছি। বড় থেকে ছোট সবাইকে আপনি বলে সম্বোধন করা, সেটা আবার আপনি তো অনেকেই বলে, এটা সার্কাস্টিক্যালি বলে, একটা ভদ্র শিক্ষা রুচি যেটা দিয়ে বেরোয় আর কি। শ্রাবণী হচ্ছেন দ্বিতীয়টা, যা আদ্যপান্ত একটা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, যেটা সেটা শ্রাবণী। তো সেখানে মানে আমার রাঙা বউতে উনি আমার সৎ মায়ের পাঠ করতেন। তো ওখানে কাজ করতে গিয়ে মানে হাঁ করে তাকিয়ে থাকতো। এই আর একটা মহিলার দিকে তাকিয়ে আমার এটা অনুভব হতো, সেটা হচ্ছে চিনানোর সময় দেবযানী দিকে দেখে, যে মানে একটা ক্লাসি একটা এলিগেন্ট মহিলা, কোনোদিনও কারোর সাথে কোনো অবভ্য আচরণ করেন না, কোনো বাজে ভাষা প্রয়োগ করেন না। আর শ্রাবণী মানে দুটো সিরিয়ালে আমি দুজনকে পেয়েছি, আর দেশের মাটিতে পেয়েছিলাম রীতা দি আর অনসু আন্টিকে। মানে আমি নাম করে করে বলছি যে আমার কাছে না এনারা এক একজন আইডল, মানে এনারা হচ্ছে উদাহরণ যে সিনিয়র আর্টিস্ট তাদেরকেই সম্মান করবো না, যাদের এই মানে আচার আচরণ ব্যবহার, ছোটদের সঙ্গে কিভাবে ব্যবহার করছে, এগুলো দেখতাম আমি হাঁ করে। শ্রাবণী কিন্তু তার মধ্যে একজন।
কিন্তু এই যে অকাল প্রয়াণে কথাটা, প্রয়াণ কথাটা বলতেই কেমন লাগছে যে একটা জলজান্ত একটা মানুষ যার সাথে প্রায় মানে এই কদিন হবে, মানে 15-20 দিন আগে পর্যন্ত টেক্সটে আমাকে উনি বললেন যে আমি ঠিক আছি। তো তারপর কি করে একটা মানুষ এত তাড়াতাড়ি চলে যেতে পারেন, ভাবনার বাইরে। এবং কাল আমি যখন শুনলাম ঘটনাটা, আমি শুধু ভাবছি যে ওইভাবে ফোনের ওপর থেকে কেউ বলবে না যে বাবা মা ভালো আছেন তো, তুমি ভালো আছো তো, কাজ কেমন চলছে, শ্রুতি ভালো থেকো সোনা। এই সোনাটা ছিল ওনার মানে ট্যাগ লাইন, আমাকে বলবেনই উনি, ভালো আছো তো সোনা। যাই হোক, মানুষ তো মানে কি করব, মানে আটকে রাখতে পারলাম না, আমরা একটা ভালো মানুষকে হারালাম, এটাই। না, শ্রাবণীদির সাথে আমি এই কাজটা করিনি একসাথে। আমি শ্রাবণীদির সাথে জাহানারা বলে একটা সিরিয়াল হতো কালেজ বাংলায়, সেখানে আমি দীর্ঘদিন শ্রাবণীদির বোনের চরিত্রে অভিনয় করেছি। আমি মানুষটাকে না এত ডিসিপ্লিন, এত কাম কোয়াইট, এত একটা মানে গুছনে মানুষ দেখেছি। আমি যখন খবরটা শ্রাবণীদির শুনি, অ্যান্ড আফটার দ্যাট আমার মনে হলো যে এটা কি, মানে এটা কেন, মানে আমি এখনো কালকের ঘটনাটা শোনার পর আমি নিজেকে বিশ্বাসই করে উঠতে পারছি না যে শ্রাবণীদি আর আমাদের সাথে নেই। মাঝখানে আমার শ্রাবণীদির সাথে একটা বিউটি পার্লারেও দেখা হয়, গল্প হয়, কি করছেন, উনি সবাইকে আপনি করে কথা বলতো। আমি দিদিকে বললাম, দিদি তুমি কি করছো, এই তো শুটিং থেকে আসছি। একটা এমন সুস্থ মানুষ, একটা ডিসিপ্লিন মানুষ, আমার মনে হয় না সে কোনোদিন হয়তো রাত জেগে কোনো পার্টি করেছে, এইটা করেছে ওটা করেছে, মানে তার এরকম বলা যায় না। মানে আমি মানে সত্যি মর্মাহত, মানে আমার কিছু বলার নেই। কালকের আমি ঠিক লাঞ্চ টাইমের সময় ঘটনাটা শুনি, আমি তারপর না মানে আমার খাওয়াটা মানে আমার মনে হচ্ছে না যে আমার খিদে পাচ্ছে। মানে আমাদেরই তো একজন মানুষ, তাকে হারালাম, মানে একজন ভালো শিল্পী, ভালো মানুষ। আমি সত্যিই মর্মাহত।